বিষয়টা নিয়ে আমি আগেও আলোচনা করেছি, বারবার বিষয়টার উপর আলোকপাত করছে এই কারণে যে অসংখ্য হাজার হাজার সরকারি কর্মচারীরা রীতিমতো অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা কি আদৌ তাদের যে বর্ধিত ডিএ সেটা পাবেন? বারবার তারা এই প্রশ্নটা করছেন। অবসর নিয়ে ফেলেছেন অনেক দিন হলো, এখন তারা বার্ধক্যে প্রবেশ করেছেন, তারপরেও তাদের ন্যায্য পাওনাটা না পেয়ে তারা বারবার অসহায়ের মতো তাদের সংগঠনের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে জিজ্ঞাসা করছেন, বলছেন। এমনকি আইনের যে খবর তারা পাচ্ছেন তাতে মোটামুটি তারা জেনে গেছেন যে আইনি কার্যকলাপে যাবতীয় বিষয়টা সম্পূর্ণ হয়ে গেছে। এমনটা সাধারণত হয় না। সুপ্রিম কোর্টে গোটা শুনানি পর্ব শেষ, তারপরে দুই পক্ষের অর্থাৎ বিবাদ, যাদের মধ্যে বিবাদ তাদের দুই পক্ষের বক্তব্য শোনা হয়ে গেছে। এবার শুধু রায় শোনানোর অপেক্ষা। কিন্তু সেই রায় শোনানোর বিষয়টাও যেভাবে ঝুলে রয়েছে, কথা ছিল গত মাসেই হয়ে যাবে, কিন্তু এবছরের এই অর্ধেক মাসের অর্ধেক হয়ে যাবার পরেও কোনো খবর এখনো নেই। অন্তত আমি এই অনুষ্ঠানটা যখন করতে এসেছি তখন ডিএ পাওয়ার বিষয় বা সুপ্রিম কোর্টে মামলাটা চূড়ান্ত নিষ্পত্তি কবে হবে সে বিষয়ে সরকারি কর্মচারী সংগঠন যারা মামলা দায়ের করেছিলেন তাদের কাছেও কোনো খবর নেই। তাদের কাছেও একই বিষয়টা বারবার আসছে, তাদের কর্মীরা তাদের ফোন করছেন, বারবার করে জিজ্ঞাসা করছেন, কারণ তারা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আদৌ কি এ রাজ্যে বিধানসভা ভোটের আগে ডিএ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হবে, সেটা এখন অবশ্যই অনেক অনেক টাকার প্রশ্ন। কিন্তু আমরা যেটা বারবার করে বুঝতে চাইবো যে রাজ্য সরকার ইতিমধ্যেই বারবার করে যেটা জানিয়েছে, রাজ্য সরকার বারবার করে বলছে যে দিয়ে দেবার মতো আর্থিক সঙ্গতি রাজ্য সরকারের নেই। মূলত সেখানেই রাজ্য সরকার বারবার পিছু হটেছে। তারা বলেছেন যে রাজ্য সরকারের আর্থিক যে সঙ্গতি তাতে যে হারে দিয়ে দিতে বলা হচ্ছে সেই হারে তারা দিয়ে দিতে পারবে না। কিন্তু এই রাজ্য সরকারই, এই প্রশ্নটা বারবার উঠছে যে এই রাজ্য সরকারই বিভিন্ন ক্ষেত্রে যেভাবে টাকা ব্যয় করছে। আমরা জানি যে ইডি সঙ্গে এ রাজ্যের সরকারের একটা সংঘাত শুরু হয়েছে, সেক্ষেত্রে আবারও চলে গেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। তারা ক্যাভিয়েট চেয়েছে এবং তারা আবার মামলা করতে যাচ্ছে, ফলে অনেক অনেক টাকার প্রশ্ন, আর্থিক বিষয়, এগুলো নিয়ে তারা মামলা চালাচ্ছে দিনের পর দিন। অথচ সরকারি কর্মচারীদের দিয়ে সেটা কি আদৌ পাওয়া যাবে? এখানেই সরকারি কর্মচারীরা আরো অনিশ্চয়তার মধ্যে পড়ছে যে রাজ্য সরকার এই টাকা যদি সুপ্রিম কোর্টে আবার নিজেদের, যেটা বলা হচ্ছে কয়লা চুরির টাকা নিয়ে যে তদন্ত চলছিল, যে তদন্ত জন্য নেমেছিল ইডি, সেটা নিয়েই নাকি রাজ্য সরকারের সঙ্গে তাদের সংঘাত। এখন সেই সংঘাত মেটাবার জন্য রাজ্য সরকার একটা মোটা অঙ্কের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে লড়াই করবে। রাজ্য সরকারের টাকা, কিন্তু যে মামলাটা হচ্ছে সেটার সাথে রাজ্যের সাধারণ মানুষের স্বার্থের কোনো সংযোগ নেই। সেখানেও রাজ্য সরকার তার মতো করে টাকা ব্যয় করছে। অথচ দিয়ে যারা পাবেন দিনের পর দিন একটার পর একটা মামলায় যারা জিতে গেছেন, যাদের বক্তব্যটা খুব পরিষ্কার যে অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা যা যা পাচ্ছে আমরা সেটা পাবো না কেন, এই প্রশ্নের উত্তর রাজ্য সরকার দিতে পারেনি। তারা বারবার মামলায় জড়িয়েছে, সুপ্রিম কোর্টে এখন গোটা বিষয়টা ঝুলে রয়েছে। ঠিক এখানেই আমি আজ আবারও আমন্ত্রণ জানিয়েছি সরকারি কর্মচারী সংগঠনের দুই নেত্রী স্থানীয়, তাদের তাদের কাছ থেকে শুনবো যে তারা কিরকম অস্বস্তির মধ্যে পড়ছেন। সত্যি তো তাদের তো জবাব দিতে হবে, তারা তো সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্ব করছেন, লড়াই করছেন, আইনি লড়াই করছেন, তাদের প্রতিনিয়ত নানা প্রশ্নের জবাব দিতে হচ্ছে। কিভাবে তারা আশ্বস্ত করবেন তারা এখন নিজেরাও বুঝতে পারছেন না। কিন্তু আমি একটা প্রশ্ন আজকে রাখবো যে এই যে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়তে চলে গেল, তার ফলে যে মোটা অঙ্কের টাকা ব্যয় হবে, সেই জন্য আবার রাজ্য সরকার এটাকে পিছিয়ে দেবে না তো? মানে ডিএর বিষয় চূড়ান্ত নিষ্পত্তি তারা কিছুতেই করবে না, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ডিএর বিষয়টা
চূড়ান্ত একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে কিনা। আসুন গোটা বিষয়টা একটু বোঝবার চেষ্টা করি। আমার সঙ্গে আজও রয়েছেন কনফেডারেশনের দুজন শীর্ষ নেতৃত্বের মানুষ। তাদের সঙ্গে পরিচয় করি যে প্রথম, এবং তারপরে তাদের মুখ থেকে শুনি যে গোটা বিষয়টা নিয়ে তারাও কিরকম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আসুন আজ আমার যারা অতিথি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন শ্যামল কুমার মিত্র, কনফেডারেশনের সভাপতি, এবং আহ্বায়ক মলয় মুখোপাধ্যায়। দুজনকেই আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই আসবো মলয় বাবুর কাছে। মলয় বাবু, আপনি আমাকে একটু বলবেন যে এখন আপনি বলেছিলেন যে আশা করা যায় এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে হয়তো আপনারা একটা ভালো খবর পাবেন, কিন্তু কাল যত আপনার সঙ্গে কথা বলছিলাম আপনি বলছিলেন যে না, এখনো কোনো খবর নেই। এটা কি কিছুটা আশ্চর্য করছে আপনাদের, কিছুটা হতাশাগ্রস্ত করছে আপনাদের? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা বলেছিলাম, আমরা বারবারই বলি কর্মচারী সমাজের কাছে, স্বাভাবিক বলাটা তো অস্বাভাবিক কিছু না। সেপ্টেম্বর মাসের 8 তারিখে মামলাটা শেষ হয়েছে, রিজার্ভে আছে। সেপ্টেম্বর মাসটা বাদ দিয়েছি এই কারণেই, যেহেতু আমাদের মানে সরকার পক্ষকে 2 সপ্তাহ, আমাদের 1 সপ্তাহ, 3 সপ্তাহ সময় দিয়েছিল রিটেন সাবমিশন করার জন্য। সেক্ষেত্রে 8 আর 3 সাথে 21 মোটামুটি সেই মাসটা চলে গেল। এবার অক্টোবরের 2 সপ্তাহ দুর্গাপুজো এবং দিওয়ালির জন্য ছুটি ছিল, সেটাও বাদ দিয়েছি। ধরুন অক্টোবর মাসের 15 তারিখ, নভেম্বর মাস চলে গেল, ডিসেম্বর মাস চলে গেল, জানুয়ারি মাসেরও আজকে প্রায় মাঝামাঝি। সেক্ষেত্রে এখনো মামলাটার যে রায় কবে প্রকাশ পাবে সেটা 2-1 দিন আগেই আমরা জানতে পারবো। সেটা এখনো আমরা জেনে উঠতে পারছি না সেরকম আশা, যার জন্য কর্মচারী সমাজকে আমরা দিতে পারছি না। তারা উদ্বিগ্ন, তারা হতাশ, আমরাও তাই। অনেকেই বলছে, আমাদেরকে ফোন করে বলছে, আমরা আরো হতাশ হই যে সরকারের সঙ্গে সেটিং আছে, আপনারা মেনশন করছেন না কেন? মেনশন করলে তো অর্ডারটা প্রকাশ করে দিত। দেখুন, আমরা আইনজীবীদের কাছ থেকে এই যে মেনশন করার একটা কিন্তু জায়গা আছে, কিন্তু যে মেনশন যদি মানে করা হয়, দেখুন বিচারপতিদের তো একটা ইগো বলে একটা কথা আছে। যেহেতু ডিলে হচ্ছে বলে মেনশন করে রায়টা বার করতে চাইছে, সেখানে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেটা কিন্তু আমাদের আইনজীবীরা বলছে যে এই যে ডিলে হচ্ছে মানে অর্থাৎ কর্মচারী সমাজের পক্ষে রায়টা যাওয়ার সম্ভাবনা অনেকাংশে। কারণ রায়টা একটা আধা খাসড়ার যে রায়, সেটা কিন্তু এবার সুপ্রিম কোর্ট দেবে না বলেই তারাও মনে করছে, আমরাও মনে করছি, একটা সার্বিকভাবে ডিএ মামলার রায় হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, সময়টা অনেকটাই অতিবাহিত হয়ে গেছে, এর মধ্যে কোনো কিন্তু নেই। মামলাটা কিন্তু ভালো পজিশনে যে আছে, কারণ আমরা তো সুপ্রিম কোর্টে প্রতিটি শুনানিতে তো আমরা ছিলাম। আমরা লক্ষ্য করেছি যে শুনানি হয়েছে তাতে যে ধরুন জাজদ্বয়ের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা আমাদের কিন্তু মানে খুব ভালো লেগেছে। মানে আপনাদের যার জন্যই আমরা পরবর্তীকালে যখন রিজার্ভে রাখার কথা ঘোষণা করলো, আমরা সে কথা কিন্তু কর্মচারী সমাজের কাছে তুলে ধরেছি, এবং রায়টা যে অতি সত্বরই প্রকাশ পাবে সে বার্তাও দিয়েছি। এখন অনেক দিন হয়ে গেল, স্বাভাবিক নিয়মে আমরা উদ্বিগ্ন, কর্মচারী সমাজ উদ্বিগ্ন, জাজদের কিন্তু, যে আমরা দেখুন একজন কর্মচারী একদম সরাসরি আপনার ওই প্রধান বিচারপতিকে লিখেছিল যেহেতু রায়টা প্রকাশ করার জন্য। এই ধরনের বার্তা আমরা তাকে বলেছি, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি যে এই ধরনের কাজ করলে পরে কিন্তু বলা যায় না, হিতে বিপরীত হতে পারে। কারণ আপনি কিভাবে জানলেন যে রায়টা আমাদের পক্ষে যাবে? রায়টা প্রকাশ করে দিতে চাইছেন মানে মানে আমাদের পক্ষে যাবে, সেটা কি বলা যায় সর্বোচ্চ আদালতের? আমরা বলি যে আমাদের পক্ষে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে, এই কথাটা তো অবশ্যই বলা যায়, কিন্তু একথা বলা যায় না যে 100% নিশ্চিত। তাই কর্মচারী সমাজকে দেখুন, বেশি কিছু তো বলার নেই। আমরা বারবার বলছি যে মেনশন করলে কিন্তু যে আমাদের পক্ষে আসবে, আসলে পরেও সেই রায়টা ধরুন অনেকটা লেখা হয়ে গেছে,
তারপরে সেই রায়টা যদি আবার অ্যাডিশন অল্টারনেশন করে তারা মাননীয় জাজদ্বয় যদি তার মধ্যে কিছু কিন্তু রেখে দেয়, তাহলে বিপদ। আর মেনশন করার কথা যখন আমরা জিজ্ঞাসা করেছি যে মেনশন করলে তো অপোনেন্ট অর্থাৎ সরকারকেও নোটিশ দিতে হবে, যখনই দেওয়া হবে, এবার সরকার যদি কোনো একটা ইনফরমেশন নিয়ে এসে বলে মহামান্য আদালত আপনি এই জায়গাটা একটু বিচার করে দেখুন, তাহলে যদি মহামান্য আদালত আবার যদি সেই জায়গাটায় ধরে নেয়, তাহলে তো বিষ বাও জলে, আমাদের শুনানি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি যে রায়টা যত তাড়াতাড়ি প্রকাশ পাবে, এবং সত্যি কথা বলতে সামনে ইলেকশন, এই সময় প্রকাশ পেলে কি হয়, ব্যাপারটা হলো যেহেতু বিরোধীরা আপনার চাইবে কর্মচারী সমাজকে নিজেদের দিকে টানতে, শাসক দলও চাইবে নিজেদের দিকে টানতে, তাই স্বাভাবিকভাবে এই সময় প্রকাশ পেলে যে সময়টা দেবে, 1 মাস দিতে পারে, 2 মাস দিতে পারে, তাহলে কিন্তু এই সময়ের মধ্যে আমরা ডিএর যে সুবিধাটুকু পাওয়ার সম্ভাবনা অনেকাংশে। কি প্রশ্ন রাখবো শ্যামল বাবুর কাছে। শ্যামল বাবু, আপনি কি বলবেন? আপনি এবং মালবাবু দুজনেই তো এই বিষয়টা দেখছেন, স্বাভাবিক আপনাদের উপরে প্রচন্ড চাপ আমি বুঝতে পারছি, মানে আপনি এই বিষয়টা কি বলবেন, কিভাবে চাপটা সামাল দিচ্ছেন? দেখুন, আজকে যখন আপনি বললেন যে এই ইস্যুতে একটা প্রোগ্রাম করবেন, সত্যি কথা বলতে গিয়ে খুব অস্বস্তি হচ্ছিল। কারণ আমরা কি বলবো, আমাদের তো বলার কিছু নেই। এখন 1993 সালে একটা সিনেমা হয়েছিল, সানি দেওয়াল অভিনয় করেছিলেন এক ধর্ষিতার আইনজীবীর চরিত্রে। তা সেখান থেকে তার একটা ডায়ালগ আজও আমাদের মনে ভাসে, তারিখ পে তারিখ। দেখুন, আমরা 2016 সালে এই মামলাটা করেছিলাম স্যাটে। এবার স্যাটের বর্তমান অবস্থা কি একটু বলে নি। 2016 সালে স্যাটটা মানে চলমান ছিল বলে আমরা মামলাটা করতে পেরেছিলাম। তা এখন যদি কেউ মনে করেন যে স্যাটে মামলা করবেন, তিনি আর করতে পারবেন না। কারণ স্যাটে মাননীয় বিচারপতিদের ওই 2022 সাল থেকে রাজ্য সরকার আর দিতে পাচ্ছেন না, স্যাট কার্যত বন্ধ হয়ে আছে, এবং হাজার হাজার মামলা স্যাটে পড়ে আছে। এবং সরকারি কর্মচারীদের শুধু তো বিচারপতির অভাবে তাদের তাদের মামলা করতে হয়, মামলায় যেতে হয়, কারণ বিভিন্ন অবিচার তাদের উপর হয়, অন্যায় হয়, বৈষম্য হয়, সেগুলোর বিরুদ্ধে তাদের মামলা করতে হয়। কিন্তু কি সমস্যা দেখুন, তারা স্যাটে মামলা করতে যাচ্ছেন, কিন্তু স্যাটে কোনো মামলা হচ্ছে না। দীর্ঘ বছরের পর বছর এই জিনিস চলছে। এবং আপনি বলবেন যে কেন, তারা তো হাইকোর্টে আসতে পারে। এখন মুশকিলের ব্যাপার হচ্ছে, হাইকোর্টেও কিন্তু যারা আসছেন, স্যাটে মামলা হচ্ছে না বলে হাইকোর্টে মামলা শুনানি করার জন্য, সেখানেও কিন্তু তারা একটা বড় বিপদে পড়ছেন। বিপদ হচ্ছে যে স্যাটে মামলা হচ্ছে না বলে হাইকোর্টে শুনানি হবে কি হবে না, এইটা নিয়ে একটা দীর্ঘ শুনানি হচ্ছে। অর্থাৎ এই বিপুল পরিমাণ টাকা খরচ করা তো মানে ডিএ বঞ্চিত একেবারে মানে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের পক্ষে সম্ভব নয়। তা যাক, তখন স্যাট ছিল বলে আমরা মামলাটা করতে পেরেছিলাম। এবার ধরুন মামলা স্যাট রায় দিলেন যে না, এটা সরকারের ডিসক্রিশন, কর্মচারীদের অধিকার নয়। তা আমরা তখন স্যাটকে ধন্যবাদ জানিয়েছিলাম এই কারণে যে স্যাট মামলাটা দীর্ঘদিন ধরে রাখেনি, মামলাটা ছেড়ে দিয়েছে আমরা যাতে হাইকোর্টে মামলাটা লিড করতে পারি। তা মহামান্য কলকাতা হাইকোর্টে এই মামলা এসেছে, এবং প্রথমবারে 1/1/2019 থেকে 15% এবং 1/1/2018 থেকে 1/1/2018 থেকে 15% আর 1/1/2019 থেকে 25%, মোট 40% ডিএ পুরনো বেতনক্রমের উপর আমরা পেয়েছি এই মহামান্য কলকাতা হাইকোর্টের 2টি ডিভিশন বেঞ্চের চাপে। কাজী মহামান্য আদালতের কাছে আমাদের কৃতজ্ঞতা রয়েছে। যদি এই 40% ডিএ দেওয়ার জন্য চাপ সৃষ্টি তারা না করতেন, তাহলে ওই পুরনো বেতনক্রমের উপর ওই 40% ডিএ কিন্তু আমাদের পাওয়া হতো না। আমরা ওই নোশনালি মানে
ওই হাতে পেলাম না, কিন্তু মেনে নেওয়া হলো যে হ্যাঁ পেয়ে গেছো, এইভাবে কিন্তু আমাদের পেতে হতো। অর্থাৎ এই 40% ডি এর বঞ্চনা কিন্তু আমাদের সহ্য করতে হতো। এটা কিন্তু খুব কম বিষয় নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তৎকালীন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রে, তার বেঞ্চে মামলা ছিল। তিনি অত্যন্ত কর্মচারী অনুকূল বিভিন্ন পর্যবেক্ষণ দিয়েছেন, এবং মামলা যখন শেষ হয়ে গেল শুনানি, তিনি অবসর নেবেন, অবসরের আগে তিনি কিন্তু রায়টা দিলেন না। রায়টা না দিয়ে ঝুলিয়ে চলে গেলেন, এবং পরের বেঞ্চে আবার নতুন করে শুনানি শুরু হলো। এখন এই যে আদালতের বিষয়টা, একজন মাননীয় বিচারপতি তিনি অবসর গ্রহণ করবেন, তার নির্দিষ্ট সময় আছে, মাননীয় বিচারপতিও জানেন, মহামান্য আদালতও জানে। তাহলে একটা মামলাকে এরকম শুনানি সম্পূর্ণ করে রায় না দিয়ে চলে যাওয়ার এই যে ডিসক্রিশনারি পাওয়ার মাননীয় বিচারপতিদের থাকছে, এতে তো যারা মামলাকারী তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অর্থাৎ ওই পুরো সময়টা যে শুনানি হলো, আমাদের আইনজীবীরা বললেন, সরকার পক্ষের আইনজীবীরা বললেন, আমরা আইনজীবীদের জন্য বিপুল খরচ করলাম, সেটা কিন্তু পুরোটা জলে গেল। তারপরে যাই হোক মামলা এলো, এবং আমরা ছটা রায় পেয়েছি। সে নিয়ে বিস্তারিত এর আগে আমরা বারবার বলেছি। একদম। তারপর মামলাটা 2022 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টে গেল। এখন সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোল, অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলাটা পড়ার আগে পর্যন্ত অনারেবল জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং অনারেবল জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে এই মামলা ছিল। আমার বলতে কোনো দ্বিধা নেই যে এই দুই মাননীয় বিচারপতি মামলাটা শোনেননি। কেন শোনেননি সেটা আমরা বলতে পারবো না, কিন্তু তারা মামলাটা শোনেননি। এখন এখানেও আমাদের একটা প্রশ্ন, যে মাননীয় বিচারপতিদের কি এই ডিসক্রিশনারি পাওয়ারটা থাকা উচিত, যে তারা একটা গুরুত্বপূর্ণ মামলা, যে মামলার সঙ্গে 10 লক্ষ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীর ভাগ্য জড়িয়ে, যে মামলার রায়ে সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রভাবিত হবেন, বেসরকারি ক্ষেত্রে শ্রমিক কর্মচারীরা তারাও প্রভাবিত হবেন, সেই রকম একটা গুরুত্বপূর্ণ মামলায় মাননীয় বিচারপতিদের কি এই ডিসক্রিশনারি পাওয়ারটা থাকা উচিত যে তারা মামলা শুনবেন না? তো তারা মামলা শুনলেন না। কিন্তু আমরা জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে মামলা যখন এলো, তখন তারা কিন্তু মামলাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনলেন এবং একটা ইন্টারিম অর্ডার দিলেন। দুর্ভাগ্য, সেই ইন্টারিম অর্ডার রাজ্য সরকার মানলেন না। তা আমরা কন্টেম্পট পিটিশন করেছিলাম, এবং আমাদের আশা ছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকার মানেননি, তাহলে এই কন্টেম্পট পিটিশনে সুপ্রিম কোর্ট একটা কঠোর সিদ্ধান্ত নেবে, একটা কঠোর নির্দেশ দেবে। এবং এর উদাহরণ কিন্তু আছে সুপ্রিম কোর্টে এবং একাধিক হাইকোর্টে, এরকম উদাহরণ আছে যে আদালতের নির্দেশ না মানার জন্য রাজ্য সরকারের মুখ্য সচিব, অর্থ সচিবকে তাদের জেলে পাঠানো হয়েছে, এরকম আছে। এবং এই পশ্চিম বাংলায় জুডিশিয়াল সার্ভিসের কিছু অফিসার এবং কর্মীর, তাদের একটা অর্থ প্রাপ্য ছিল বাম সরকারের সময়, তারা মামলায় জিতেছিলেন। তা সেইটা বাম সরকার সেই টাকাটা দিচ্ছিলেন না, দেব না বলেননি, বলেছিলেন এখন আর্থিক সংকট, আমরা কিছুটা পরে দেব। তা তারা সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করেছিলেন, এবং সুপ্রিম কোর্ট এত কঠোর অবস্থান নিয়েছিলেন, যেটা আজও ইতিহাস হয়ে আছে, যে সুপ্রিম কোর্ট তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আইনজীবীকে বলেছিলেন, আপনার সরকারের সামনে দুটো অপশন, একটা হচ্ছে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি জেলে যাবেন, অথবা এই টাকা দেওয়ার অর্ডার নিয়ে আজকেই তারা হাজির হবেন।